নমস্কার। আমি জেনারেলি যে ধরনের শো করি বাংলায় এটা সেরম শো নয়। আমি না অনেক দিন ধরে ভাবছি বলবো না বলা উচিত না। কলকাতা ময়দানে যেগুলো দেখি অনেক কিছু তো ধরুন খুব সামনে থেকে দেখি, সাংবাদিকতা করতে করতে অনেক জিনিস চোখে পড়ে, অনেক জিনিস শুনতে পাই, অনেক জিনিস সম্বন্ধে জ্ঞান হয়, ভালো লাগে না। এবং তখন মনে হয় আমাদের ময়দানটা এত পলিউটেড কেন, এত নোংরা কেন, এত প্রবলেম্যাটিক কেন, এত অ্যামেচারিশ কেন, এত আনপ্রফেশনাল কেন। সেটাই মোদ্দা ব্যাপার, যে হোয়াট এলস দ্য কলকাতা ময়দান। বাংলায় যদি বলি ময়দানটা এরকম কেন, এত সমস্যা কেন, আমি কি বলার চেষ্টা করছি একটু পরিষ্কার করে বলি আপনাদের। এই ধরুন ইস্টবেঙ্গল ক্লাব দিয়ে শুরু করা যাক। ইস্টবেঙ্গল ক্লাবের দিয়ামান্টাকস ছেড়ে দিলেন, ছাড়তেই পারেন, যে কোনো ক্লাবে যে কোনো প্লেয়ার ছাড়তে পারেন। সেখানে ক্লাবের তো দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে ইমামি, তারা ৭৬-৭৭% এখন ফুটবলটা ওন করে, অন্য পার্সেন্ট হচ্ছে ২৩% ক্লাব। তো এখানে তো কটাই বা লোক বলুন, আদিত্যবাবু, বিভাস তার ছেলে, উল্টো দিকে নিতুদা এবং তার কমিটি, তো কটা লোক, হাতে গোনা ৭-৮টা লোক। তার মধ্যে নিতুদা আমাদেরকেই একটা ইন্টারভিউ দিলেন, যে বললেন যে তিনি দিয়ামান্টাকসে চলে যাওয়ার ব্যাপারটা জানতে পেরেছেন সোশ্যাল মিডিয়া থেকে। এবার আমার অন্য কোনো বক্তব্য নেই, আমার বক্তব্য হলো এটা কি ভাবমূর্তির প্রেক্ষিতে দেখলে ভালো হলো? আমি যদি ইস্টবেঙ্গল ক্লাবে এতদিন ধরে জড়িত থাকার পর আমাকে এটা বলতে হয় যে আমি একটা প্লেয়ারের চলে যাওয়ার সম্বন্ধে জানতে পারছি সোশ্যাল মিডিয়া থেকে, সেটা কি ক্লাবের ভাবমূর্তি বা প্রফেশনালিজমের টার্মসে দেখলে সঠিক? আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি এমন একবারও বলছি না ইমামির দোষ বা এক্সের দোষ, নিতুদা, নো, আমার অ্যাবসলিউটলি সেটা বক্তব্য নয়। আমার বক্তব্য ইজ ভেরি সিম্পল, যে ওয়াই ইজ দিস আনপ্রফেশনাল অ্যামেচার অ্যাটিটিউড স্টিল সো প্রেভেলেন্ট ইন দ্য কলকাতা ময়দান। আমি আরও এই ধরনের গল্প বা এক্সাম্পল আপনাদেরকে দেব। সেকেন্ড এক্সাম্পলটা ধরুন মোহামেডান ক্লাব। এই যে আমি চারিদিকে শুনি যে শ্রাচি ছেড়ে চলে গেল, কেন তারা চলে গেল? এবার প্রথমে এটা বলে রাখি যে শ্রাচি স্পোর্টস কিন্তু রেভ স্পোর্টসে বিজ্ঞাপন দেয়, তাই এই কথাটা আমি লুকোচ্ছি না আপনাদের কাছে। বাট তার মানে এই নয় যে আমি যখন আমার সাংবাদিকতা করি এটা যে আমি শ্রাচি স্পোর্টসকে টেনে বলছি। একটা জিনিসও আপনারা কিন্তু এই শোতে শুনবেন না যেটা ফ্যাক্ট নয়। শ্রাচি স্পোর্টস বা শ্রাচি গ্রুপ ধরুন প্রায় ১৫-১৬ কোটি টাকা খরচা করেছে মোহামেডান ক্লাবে। তো আমি যদি ১৫-১৬ কোটি টাকা খরচ করব, এবং ১৫-১৬ কোটি, নট ১৫-১৬ লাখ, ১৫-১৬ কোটি টাকা খরচ করেছি, বা তার চেয়ে বেশি, ১৮ কোটি টাকা হয়তো, আমি তো তার উল্টে একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবো। সেটাই তো ব্যবসা। আলটিমেটলি ফ্র্যাঞ্চাইজ স্পোর্ট বলুন, ক্লাব বলুন, বিনিয়োগ তখনই হবে যাতে একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকবে। শ্রাচি যখন বিনিয়োগ করেছিল তখন তাদেরকে বলা হয়েছিল সেই বিনিয়োগের বিনিময়ে তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অংশীদার হবে, শেয়ার পাবে। তো আনফর্চুনেটলি প্রায় যতদিন শ্রাচি ছিল, যে টাকাটা তারা বিনিয়োগ করেছিল সেই টাকাটার বিনিময়ে কিন্তু তারা কোনো ধরনের শেয়ার বা কোনো ধরনের কিছু পায়নি। এবার এটা নিয়ে তারা বেশ কয়েকবার সোচ্চার হয়, তারা বলে যে আমরা পাচ্ছি না, ইভেনচুয়ালি তারা চলে যেতে বাধ্য হয়। প্রশ্নটা তাদের চলে যাওয়াটা নয়, প্রশ্নটা হচ্ছে এরকম কলকাতা ময়দানে হয় কেন? মোহামেডান ক্লাবের যদি শেয়ার নাই দেবার হয়, তারা যদি নিজেদের মধ্যেই সেই শেয়ারগুলি রাখতে চান, তাহলে তারা বাইরের ইনভেস্টর আনার প্রশ্ন করছেন কেন? এটা শ্রাচি হয়েছে আজকে, কালকে শ্রাচি 2, পরশু রেভ স্পোর্টসও হতে পারে। আমি বিনিয়োগ করে কেন তার বিনিময় আমার যে প্রাপ্য শেয়ার হোল্ডিং পাওয়াটা, যে অংশীদারিত্ব আমার পাওয়ার কথা, সেটা আমি পাবো না কেন? এই প্রশ্নের সমাধান ভেবেছেন? আজকে কি হচ্ছে? আজকে কিন্তু ময়দানে এটা রটে গেছে যে শ্রাচি মাঝপথে ছেড়ে চলে গেল। দেখুন, ব্যবসাদার হলে না এই জিনিসটা কিন্তু হবে। আমি প্রথমেই বলবো নিশ্চয়ই এটা ব্যবসাদারের দোষ। কেন সেটা করছে? কেন সে টাকা লাগাচ্ছে না? প্লেয়ারদের ভবিষ্যতের ব্যাপার আছে এখানে, তাও সে এটা করছে।
এই ন্যারেটিভটা যে কোনো একটা বিজনেস হাউসের প্রতি ছড়িয়ে দেওয়া খুব ইজি, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি কি বছরের পর বছর লোকসান করে টাকা লাগিয়ে যাব, কোনো রিটার্ন অন ইনভেস্টমেন্ট না থাকলেও টাকা লাগিয়ে যাব? এই প্রশ্নগুলো কজন করেন বা কজন বোঝার চেষ্টা করেন? এই সাচি মোহামেডানের গল্পটা থেকে কিন্তু এটা পরিষ্কার, এমন নয় যে আমি এটা জানতাম না। আমি কিন্তু বাই দ্য ওয়ে মাল্টিপল টাইমস দীপক সিংয়ের সাথে ফোনে কথা বলেছি, আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবে কয়েকবার গেছি, আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ঘটনাটা অত্যন্ত ক্লোজলি ফলো করেছি, আমি রাহুল টোটি, তমাল ঘোষালদের সাথে মাল্টিপল টাইমস কথা বলেছি এবং প্রশ্ন করেছি যে আপনারা চলে যেতে চেষ্টা করছেন কেন বা চলে যাচ্ছেন কেন? আপনারা তো এসেছিলেন এখানে ফুটবলের স্বার্থে, আপনারা ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আজকে এরম অবস্থা হলো কেন যে আপনাদেরকে চলে যেতে হলো, এবং আপনাদের এত টাকা আপনারা বলছেন সেই টাকাটা ডুবে গেল। তা সত্ত্বেও চারিদিকে কিন্তু এটাই রটে গেছে যে সাচি চলে যাচ্ছে, ভালো কেউ বলবে না। এ হলো গিয়ে সাচি ভার্সেস মোহামেডান স্পোর্টিং। সিএবি দেখুন, সিএবিতে আমি আজকেই একটা ভিডিও করেছি, সৌরভ এবং অভিষেক ডালমিয়া এখন হয়তো একে অপরের বিরুদ্ধে ইলেকশন লড়বেন, এটা ছেড়ে দিন। আমি কিছুদিন আগে দেখলাম যে সিএবির যিনি যুগ্ম সচিব ছিলেন দেবব্রত দাস, তাকে সাসপেন্ড করা হয়েছে। সো দেবু দাসকে আমরা ময়দানে অনেক দিন ধরে দেখছি, তিনি নাকি পয়সা নিয়ে প্লেয়ার খেলিয়ে দেন, তিনি নাকি ম্যাচ ফিক্সিং করেন। এবার দেখুন, এই যে জিনিসটা করেন না বা এটা তো আমার হাতে প্রমাণ নেই, বাট এটা চারিদিকে চলছে, এটা নিয়ে তাকে সিএবি সাসপেন্ডও করেছে। এবার দেবু দাস কী করলেন, তিনি চলে গেলেন হাইকোর্টে, গিয়ে বলে দিলেন যে 17,000 টিকিট ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের সময় সেই নিয়ে নাকি টিকিটের হিসাব পাওয়া যাচ্ছে না ইত্যাদি। অর্থাৎ আপনি বলছেন, একটু পলিশডভাবে আপনি বলার চেষ্টা করছেন, বাট দ্য ট্রুথ ইজ ইউ আর অ্যালেজিং কারাপশন। That is what you are alleging. You are actually alleging corruption in the running of the organization. না, আমার প্রশ্ন হলো, যতদিন আপনি সিটে ছিলেন, যতদিন আপনি এখন যিনি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির সাথে ক্লোজলি কাজ করতেন, ততদিন আপনি কিছু বললেন না। যেই মুহূর্তে আপনি সাসপেন্ড হয়ে গেলেন বা আপনাকে বার করে দেওয়া হলো, এখন একটা ইলেকশন আসছে, সবাই জানে আপনি অভিষেক ডালমিয়ার পক্ষে, হয়তো সেখানে আপনি বলতে শুরু করলেন। এই যে অ্যামেচারিশনেসটা, তো দেবব্রত দাসের যদি এই টিকিট বন্টন নিয়ে একটা ইস্যু হয়েই থাকতেই পারে, সেটা আগে বললেন না কেন? এইটাই আমি বারবার ঘুরে, বাই দ্য ওয়ে আমি কিন্তু দেবব্রত দাসকে ক্রিটিসাইজ করছি না, উনি যদি হুইসেল ব্লোয়ার হতে চান তখনই হয়ে যেতে পারতেন, ময়দানটাকে স্বচ্ছ করে তুলতে চান 100 বার করুন, তখনই করে ফেলতে পারতেন। হঠাৎ চলে যাওয়ার পর বা তাকে সাসপেন্ড করে দেওয়ার পরে এই কথাগুলো বললে কি সেটা অতটা বিশ্বাসযোগ্য থাকে? এইগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, মানে 100% আমি আপনাদেরকে বলছি মাথায় রাখতে হবে। আবার ধরুন, আমি যখন ময়দানের গল্প আপনাদেরকে বলি, এরম বহু কেস, আমি ইস্টবেঙ্গল ক্লাবে বেশ কয়েকবার ইদানিংকালে গিয়েছি, এবং আমার একটাই জিনিস মনে হয়েছে যে একটা ইনভেস্টর যখন এসে গেছে বা ইনভেস্টর যখন ক্লাবটা করছে, সেখানে ক্লাবকর্তা এবং ইনভেস্টর তাদের মধ্যে সামঞ্জস্য নেই কেন? আজকে নিতুদাকে ডার্কে রেখে টিম করা হচ্ছে, এটাই আমরা চারিদিকে শুনতে পাচ্ছি। সত্যি মিথ্যে দেখুন আমরা জানি না, নিতুদা আমাদেরকে যা অন রেকর্ড বলেছেন আমরা সেটাই আপনাদেরকে বলবো, উনি বলেছেন যে উনি জানতে পারেননি সোশ্যাল মিডিয়া। এবার আমার প্রশ্ন হলো, কেন নিতুদা কি লিক করে দেবেন? নিতুদা তো এতদিনের ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা, তার কন্ট্রিবিউশন নিয়ে কারোর 1% ডাউট থাকা উচিত নয়। তো হেন নিতুদাকে এই কথাটা বলতে হলো কেন? কেন একটা ব্রিজ তৈরি করা যাচ্ছে না বিটুইন দ্য ইনভেস্টর অ্যান্ড দ্য ক্লাব অফিসিয়ালস? আজকে ক্লাব অফিসিয়াল কি ইনভেস্টর ছাড়া বাঁচতে পারবে, নাকি ইনভেস্টর ক্লাব অফিসিয়ালদেরকে ছাড়া বাঁচতে পারবে? ক্যান ইমামি অ্যাকচুয়ালি কন্টিনিউ উইদাউট দ্য সাপোর্ট অফ সামবডি লাইক দেবব্রত সরকার? দি আনসার ইজ নো। দি আনসার ইজ নো। ক্লাব কর্তা এবং ইনভেস্টর আর বেড ফেলোজ, সেখানে যদি আমরা একে অপরের পরিপূরক না হয়ে একে অপরের বিরুদ্ধে চলে যাই, তাহলে কি কলকাতা ময়দানের উন্নতি হবে বা হতে পারে? এই জিনিসটা কি সমীচীন? এইটা আপনারা একটু ভাবা দরকার। মোহামেডানটা নিয়ে আরেকটু বলি, বিকজ এটাও আমি খুব, যেরকম ইস্টবেঙ্গল ক্লাবটা বললাম আপনাদেরকে, এটাও আমি খুব ক্লোজলি দেখেছি। আমি দেখেছি দিনের পর দিন রাহুল টোডি দীপক সিংকে ফোন করার চেষ্টা করে গেছেন, আমিও করার চেষ্টা করেছি যে ভাই হচ্ছেটা কি, তোমরা প্লেয়ারদেরকে মাইনে কেন দিচ্ছ না, কবে থেকে দিচ্ছ না, কি ঘটছে, আইএসএল এ কি ঘটছে, তোমাদের কোচ চলে যাচ্ছেন, তোমরা কি করবার চেষ্টা করছো সেটা তো বলো। তো মাসের পর মাস হয়ে গেছে, তিনি কিন্তু ফোন ধরেননি।
আমরা এমনও দেখেছি মোহামেডান ক্লাবের প্রেস কনফারেন্সের মধ্যে তর্কাতর্কি বেঁধে গেছে কামার সাহেবের সাথে বিভিন্ন, আমরা এরকম বহু জিনিস ইদানিংকালে দেখেছি যে একটা প্রেস কনফারেন্সের মধ্যে সেটা একটা অসভ্যতার দিকে চলে গেছে। Now my point is why can't our club administrators and people behave with a degree of civility and good governance can become the pattern? Why should a Shrachi group invest about 18 crores and not get shares in return? I don't have an answer. Now you might even say যে Shrachi কেন টাকাটা দিল? তারা আজকে যদি আমাকে এসে কেউ বলে যে আপনি এত পয়সা দিন আপনি এর উত্তরে শেয়ার পাবেন, আমি কি বছরের পর বছর ধরে টাকা দিয়ে যাবো? দেবো না, অ্যাবসলিউটলি দেবো না। তাই প্রশ্ন সেখানে উঠবেই যে Shrachi কি ইন গুড ফেথ টাকা দিয়েছিল? টাকাটা দিয়েছিল কেন? তাদের হাতে কি ছিল, কি কাগজ তাদের হাতে ছিল যে তারা সেখানে টাকাটা দিয়ে দিল? এবার আজকে যখন তারা বেরিয়ে যেতে বাধ্য হয়েছে, সেখানে যখন লোকে তাদেরকে ক্রিটিসাইজ করছে, পটশটস নিচ্ছে যে তোমরা এরকমভাবে ছেড়ে চলে গেলে, তাহলে তাদের হাতিয়ারটা কি? আজকে Shrachiর এক্সাম্পলের পরে Shrachi বিও আসবে না, আরেকটা কর্পোরেট ভয় পাবে যে ভাই আমি যদি আজকে বিনিয়োগ করি মোহামেডান স্পোর্টিং ক্লাব, কালকে যদি আমাকে পয়সা না দেওয়া হয় তাহলে আমি সেখান থেকে কোথায় যাব? আমার তো কোনো যাবার জায়গা নেই, আমায় হয়তো ছেড়ে দিতে হবে, বা ছেড়ে দেওয়ার পরেও লোকে তো আমার দিকটা দেখবে না যে ভাই আমি টাকা দিয়েছি। So, it is a peculiar kind of cauldron. I was told CAB ইলেকশনের আগে, বাই দ্য ওয়ে আমাকে যিনি বলেছেন আমি তাকে বিশ্বাস করি, আমি নাম বলতে পারবো না এখানে, যে গত এক মাসের মধ্যে বোধহয় গোটা 11টা না 12টা মামলা হয়েছে। এক একটা মামলা হচ্ছে খারিজ হয়ে যাচ্ছে, মামলা হচ্ছে খারিজ হয়ে যাচ্ছে। আরে এটা কি ছেলে খেলা নাকি? ক্লাব যে মানে ঘুম থেকে উঠে আজকে কোন ক্লাবের বিরুদ্ধে মামলা করব, বাড়িতে বসে মুড়ি তেলে ভাজা খেতে খেতে সেটা ভাববো, দিয়ে একটা উকিলকে অ্যাপয়েন্ট করে দেবো, সে গিয়ে মামলাটা করে নেবে, আর আমি বাড়িতে বসে শশা খাবো? ছাবলামি হচ্ছে এটা। প্লেয়ারদের ভবিষ্যৎ, ক্লাবটার ভবিষ্যৎ, CAB, আপনি ভাবতে পারছেন আমাদের বেঙ্গল স্পোর্টটার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা এইখানে, ইট ইজ অল অ্যামেচার। প্রফেশনালিজমের জায়গাটাই নেই ইন বেঙ্গল স্পোর্ট। হ্যাঁ, ওপর ধরুন CAB আমরা জানি IPLটা অত্যন্ত ভালোভাবে অর্গানাইজ করে, টেস্ট ক্রিকেট ভালোভাবে অর্গানাইজ করে, বাট দ্য কোর, দ্য ইনসাইড, দ্য ভেতরটা বলে না ফোপড়া, কলকাতা ময়দানের ভেতরটা আনফর্চুনেটলি এখনও ফোপড়া। এবং এইটা আমি যখন পশ্চিমে যাই, যখন বিদেশে যাই, ধরুন ইংল্যান্ডের, এমন নয় যে ইংল্যান্ডের এলিট ডিভিশন, ইভেন তার নিচের ক্লাবও একটা প্রফেশনালি রান হয়, তাদের একটা আলাদা প্রোগ্রাম আছে, তাদের মার্চেন্ডাইজিং হয়, তাদের আউটরিচ আছে, সেখানে একটা ডিগ্রি অফ প্রফেশনালিজম আছে। এইটা আনফর্চুনেটলি আমি কলকাতা ময়দানে দেখি না। তাহলে কি আমি একদম লাস্ট কয়েক মিনিট, তাহলে কি আমি একদম বীতশ্রদ্ধ, নাকি আমি গিভ আপ করে দেবো, নাকি হোয়াট ডু ইউ এক্সপেক্ট মি টু ডু? অ্যাম আই নেগেটিভ? শুড আই গিভ আপ? ইজ দেয়ার নো হোপ? হোয়াট ডু ইউ গাইজ থিঙ্ক? দেখুন, হোপ যদি না থাকে তাহলে এই ভিডিওটা করার কোনো মানে নেই। আজকে পরিবর্তন কিন্তু কেউ না কেউ কোনো না কোনো সময় আনবেন। আমি CAB-র একটা এক্সাম্পল দিই। 2014 সালে, আমার এখনও মনে আছে, 14 না 15 সালে বোধহয়, যোগুদা মারা যাওয়ার কিছুদিন আগেকার কথা বলছি, একটা ম্যাচ, দিনের বেলা বৃষ্টি হয়েছে কলকাতায়, খেলাটা সন্ধেবেলার খেলা, সে খেলা শুরু করা যায়নি জানেন। এবং খেলা শুরু করা গেল না কেন? কারণ মাঠ ভিজে। Eden Gardens' drainage was so bad that the game could not start despite rain having stopped 4, 5, 6 hours in advance. Now, Sourav Ganguly president হওয়ার পরে within বোধহয় কয়েক মাস নিউ ড্রেনেজ সিস্টেম ওয়াজ ব্রট, এবং তারপরে 2016 T20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটা আমি আপনাদের মনে করিয়ে দিই। ইট পোর্ড লাইক ক্যাটস অ্যান্ড ডগস। কলকাতার বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছিল। আমি মোহামেডান স্পোর্টিং মাঠের পেছন থেকে লাইভ শো করার চেষ্টা করছিলাম, এবং ওই লাইভ শো করতে গিয়ে কী অবস্থা হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত কাদা, এত জল। ইডেন গার্ডেন কিন্তু 1 ঘন্টার মধ্যে শুকিয়ে গিয়ে উই হ্যাড আ ফ্যান্টাস্টিক গেম অফ ক্রিকেট। হ্যাঁ, এমন নয় যে প্রফেশনালি জিনিস হয় না, প্রফেশনালিও হয়, বাট ওই যে প্রফেশনালটা হয় কোশমিনকালে 102, আর বাকি 98টা অ্যামেচার। সেটা ইস্টবেঙ্গল বলুন, মোহামেডান বলুন, CAB বলুন, মোহনবাগান বলুন, সব ক্লাবেই এই ধরনের জিনিস কিন্তু আপনারা পাবেন। সেখানে Shrachiর মতন ইনভেস্টার ভয় পেয়ে পালিয়ে যাবে,
সেখানে নিতুদার মতো কর্মকর্তা বলবেন আমি জানতে পারবো না? সেখানে আপনার মতন আমার মতন সাংবাদিক, দর্শক, ফ্যান আমরা বলবো আরে কলকাতা ময়দানে ঘটছেটা কি আর কেনই বা ঘটছে? এই ভিডিওটা করার উদ্দেশ্য একটা, জানেন, আমাদের না সোচ্চার হওয়া দরকার। সোচ্চার হওয়া দরকার প্রফেশনালিজমের ফেভারে। কাউকে সরিয়ে দিতে বলছি না, এ খারাপ ও ভালো, ওর ভুল এর ঠিক, এসবে আমি যাচ্ছি না। আমি তো এখানে পুলিশ নয় বা মরাল আরবাইটার বা আরবিট্রেটার নই। আমি আপনাদের সামনে কিছু ফ্যাক্ট উপস্থাপন করলাম, কারণ এই ফ্যাক্টগুলো আমি জানি এবং আমার মনে হয় কলকাতা ময়দানে যদি প্রফেশনালিজম আসে তাহলে হয়তো ময়দান বা খেলা যেটার জন্য আমরা সবাই বেঁচে আছি সেটা বেটার হবে। সেখানে হয়তো আরও ইনভেস্টর আসবে, আরও বিনিয়োগ হবে, আরও প্রফেশনালিজম হবে, আরও একটু হলেও বেটার হবে থিংস। অ্যান্ড ওয়ান্স দ্যাট হ্যাপেন্স আওয়ার স্পোর্ট ওভারঅল will improve and no Shrachi will have to run away or no Neetu Sarkar will have to come to the media and say I heard it from the social media. That's what I crave for. আজকে না টিচার্স ডে, গতকাল টিচার্স ডে ছিল রাদার, সেখানে কিন্তু এই যে সম্পর্কের ভিত্তি, জানেন, মাস্টারমশাই ছাত্র, the player is actually the student. Whether it is the administrator, the coach, the multiple stakeholders, they need to take care of the student. They need to protect that student. He is the core, she is the core, they are the future. আর এই আনপ্রফেশনালিজমের গল্পটাতে that core is getting impacted. All I want is that core to be strong, because only then will sport improve in Bengal. Thank you very much for watching, and I hope that the powers that be will watch this broadcast, and all they need to do is, আমায় যা ইচ্ছে বলুন, আমার কিচ্ছু আসে যায় না, go and stand in front of the mirror and introspect. আপনারা কি ঠিক করছেন? উত্তরটা আপনারা জেনে যাবেন।